নমস্কার, নিউজরুম লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে নজর রাখবো বাংলাদেশের দিকে। 1975-এর পর আমরা জানি ফের ভারতের সেফ করিডোরে, সেফ হাউসে শেখ হাসিনা। তবে নজর থাকবে আগামী 48 ঘন্টার দিকে। আগামী 48 ঘন্টায় ভারত ছাড়তে পারেন শেখ হাসিনা, এমনটাই মনে করা হচ্ছে। পরবর্তী গন্তব্যস্থল তাহলে কি হতে পারে? কারণ আমরা জানি যে গতকাল ইস্তফা দিয়ে দেশ ছাড়া শেখ হাসিনা বোনকে নিয়ে দিল্লিতে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছেন তিনি। 1975-এর পর ফের ভারতের সেফ হাউসে মুজিব কন্যা। তবে আগামী 48 ঘন্টার ভারতেই থাকতে পারেন শেখ হাসিনা। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আগামী 48 ঘন্টা ভারতে থাকতে পারেন শেখ হাসিনা, সেক্ষেত্রে পরবর্তী গন্তব্যস্থল কোন দেশ মনে করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমরা সরকারি সূত্র মারফত যেটুকু জানতে পারছি যে আগামী 48 ঘন্টার মধ্যেই তিনি ইউরোপের কোনো দেশে উড়ে যেতে পারেন। যদিও কোন দেশে তিনি যাচ্ছেন সেই বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। এমনকি তিনি ইউরোপেই যে যাচ্ছেন সে বিষয়ে কোনো চূড়ান্ত নিশ্চয়তা নেই। তবে এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে তিনি ইউরোপের কোনো দেশে উড়ে যেতে পারেন। এবার এই পরিস্থিতির যদি একটুখানি বিশ্লেষণ করা যায়, তাহলে গতকাল যখন শেখ হাসিনা এসে পৌঁছান হিন্ডন এয়ারবেসে এবং সেই তার পৌঁছানোর পরে কিন্তু বেশ কিছু জায়গার প্রথম থেকেই জানা যাচ্ছিল যে শেখ হাসিনা ভারতে আসছেন খুব অল্প সময়ের জন্য এবং তিনি ভারতে অ্যাসাইলাম নিতে বা ভারতেই তিনি থাকার জন্য বা ভারতেই পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে আসছেন না, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা গিয়েছিল। এবং আজকেও জয়শঙ্কর যখন রাজ্যসভায় বিষয় নিয়ে কথা বলেন তখনও কিন্তু তিনি বলেন যে খুব অল্প সময়ের মধ্যে ভারতে আসার জন্য অনুমতি চাওয়া হয়েছিল এবং চেয়েছিলেন শেখ হাসিনা। এবং সেখানে গতকালই সম্ভাবনা দেখা যাচ্ছিল লন্ডন বা ইউকের লন্ডন শহর অথবা অন্য কোনো ইউরোপের দেশ, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ফিনল্যান্ডের কথা উঠে আসছিল এবং ফিনল্যান্ডে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল। আজকে তারপরে যদিও গতকাল রাতে তিনি হিন্ডন এয়ারবেসেই থেকে যান এবং এখনো পর্যন্ত তিনি হিন্ডন এয়ারবেসেই একটি সেফ স্পেসে রয়েছেন। এবার এখন যেটা জানা যাচ্ছে যে ইউকের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে পলিটিক্যাল অ্যাসাইলামের ক্ষেত্রে তারা রুল বুকই ফলো করবেন। ইতিমধ্যে ইউকের তরফ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা কোনো ব্যক্তির জন্য তারা আলাদা করে কোনো নিয়ম তারা বদলাবেন না, এমনটা তারা জানিয়ে দিয়েছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। ইউএসএ তরফ থেকেও একটি সূত্র মারফত বেশ কিছু তথ্য জানা যাচ্ছে, যদিও ইউএসএ সরকার এখনো পর্যন্ত শেখ হাসিনার ভিসা সংক্রান্ত তথ্যে তারা কোনো শিলমোহর তারা দেননি যে তাদের শেখ হাসিনার ভিসা রিভোক করা হয়েছে কিনা। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইউরোপের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ফিনল্যান্ড সেই দেশের সম্ভাবনায় কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। যদিও এখনো আমি আবারও বলবো যে এই বিষয়ের কোনো চূড়ান্ত নিশ্চয়তা নেই। সম্ভাবনা এখনো পর্যন্ত যেটা রয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যেই ইউরোপের কোনো একটি দেশে উড়ে যেতে পারেন শেখ হাসিনা। বেশ প্রিয়াঙ্কা, অর্থাৎ পরবর্তী গন্তব্যস্থল কোন দেশ সেই দিকে তো জল্পনা রয়েছে। তবে দেশ ছাড়ার আগে 45 মিনিট, সেই 45 মিনিটেই কিন্তু সিদ্ধান্ত হয় যে এছাড়া আর কোনো উপায় নেই। শেখ হাসিনাকে এভাবেই আলটিমেটাম দেয় বাংলাদেশের সেনার কথা মেনে নিতে হয় হাসিনাকে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশ ছাড়েন বোনকে সঙ্গে নিয়ে। বিদায়ী ভাষণ রেকর্ড করারও সময় পাননি শেখ হাসিনা। On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew after a meeting with leaders of the security establishment. Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. দেশ ছেড়ে দিল্লিতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েই ভারতের উদ্দেশ্যে রওনা দেন। বোন রেহানাকে নিয়ে ঢাকা থেকে কপ্টারে কুর্মিটোলা সেনা ঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে বিমানে ত্রিপুরার আগরতলা হয়ে কলকাতা। ভারতের দুই শহরের আকাশে কয়েকবার চক্কর কেটে সোজা উত্তরপ্রদেশ, গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে। বিক্ষোভের মুখে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। তবে দেশ ছাড়ার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না, কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করতে হয় মুজিব কন্যাকে। কারণ সোমবার দুপুরে বাংলাদেশ সেনা হাসিনাকে আলটিমেটাম দিয়ে দেয় 45 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হবে। সেই মতো শুরু হয় তোড়জোড়। বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। জুন থেকে উত্তাল বাংলাদেশ। গত কয়েকদিনে হাসিনা বিরোধী বিক্ষোভ চরমে ওঠে।
সোমবার মার্চ টু ঢাকার ডাক দেওয়া হয়। সকাল থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় জমায়েত বাড়তে শুরু করে। তড়িঘড়ি তখন বৈঠকে বসেন হাসিনা। 3 সেনাবাহিনীর প্রধান এবং পুলিশের আইজিকে গণভবনে ডাকেন। তখনই তাকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার কথা বলা হয়। হাসিনা রাজি ছিলেন না। বোন এবং ছেলে বোঝানোর পরে শেষমেশ সায় দেন। শেষ মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু হাসিনাকে সেই সুযোগও দেয়নি সেনা। ঢাকার রাস্তায় তখন বিক্ষোভকারীদের জমায়েত বাড়ছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী 45 মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে পৌঁছে যাবেন বিক্ষোভকারীরা। তাই সেনা জানিয়ে দেয় 45 মিনিটের মধ্যেই ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হবে হাসিনাকে। প্রথমে রাজি না হলেও শেষমেশ প্রধানমন্ত্রীর চেয়ার ও দেশ ছাড়তে রাজি হতে হয় হাসিনাকে। সোমবার দুপুর 12:30টায় বোন রেহানাকে নিয়ে গাড়িতে গণভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন। 10 মিনিটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান। পৌনে 1টা নাগাদ রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশ ছাড়ার পালা। দুপুর 1:30টায় আকাশপথে ঢাকা থেকে কুর্মিটোলা সেনাঘাঁটি, সেখান থেকে ভারতের আগরতলা হয়ে কলকাতা। 2 শহরের আকাশে কয়েকবার চক্কর কেটে উত্তরপ্রদেশে গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে। হাসিনার ঠিকানা এখন দিল্লি, তার বিমান ফিরে গিয়েছে ঢাকা। নিউজ 18 বাংলা। অগ্নিগর্ভ বাংলাদেশ, দফায় দফায় বিক্ষোভ, তাণ্ডব, ভাঙচুর, আগুন, এমনই এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন শেখ রেহানা, ওনার বোন। ঠিক 49 বছর আগে এমনই এক অগাস্টে এভাবেই ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। উত্তাল বাংলাদেশ, বিক্ষোভ, আগুন, তাণ্ডব, ভাঙচুর, কিছুই বাদ নেই। ভারত বাংলাদেশের মধ্যে বরাবরই বন্ধুত্বের সম্পর্ক। সেই বাংলাদেশই এখন উত্তাল। সোনার বাংলা এখন সেনার হাতে। প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে, সঙ্গে তার বোন রেহানা। কড়া নিরাপত্তায় রয়েছেন ভারতের মাটিতে। Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. এর আগেও ভারতে আশ্রয় নিয়েছিলেন বঙ্গবন্ধুর 2 মেয়ে। সেটা প্রায় 5 দশক আগের ঘটনা। সালটা 1975, বাংলাদেশ জন্মের পর সবে 4 বছর। সে বছরের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় ঢাকার ধানমন্ডিতে তার বাড়িতে ঢুকে। বঙ্গবন্ধু সহ তার পরিবারের বাকি সদস্যদেরও খুন করা হয়। তখন স্বামী সন্তানদের নিয়ে জার্মানিতে ছিলেন শেখ হাসিনা। তার বোন রেহানাও সেখানেই ছিলেন, তাই তারা প্রাণে বেঁচে যান। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার সৌজন্যেই ভারতে রাজনৈতিক আশ্রয় পান শেখ হাসিনা ও তার বোন। দিল্লির গোপন ঠিকানায় রাখা হয় শেখ হাসিনা এবং তার স্বামী সন্তানদের। সঙ্গে ছিলেন হাসিনার বোন রেহানাও। ভারতে এসে ইন্দিরা গান্ধীর মুখে বাবা এবং পরিবারের অন্য সদস্যদের হত্যার খবর জানতে পারেন হাসিনা। 15th August in the morning we heard this news, but we couldn't believe it. Unbelievable that any Bengali could do it. Mrs. Gandhi immediately sent information. This so pain, it was very difficult, but we have to think what to do. We should do something. We cannot live like this. ভারতে থাকার সময় গান্ধী পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় হাসিনার। ভারতের অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও হাসিনার সম্পর্ক মজবুত হয়, যা পরে তার রাজনৈতিক জীবনের পথকে মসৃণ করে বলেই অনেকে মনে করেন। 1975 সাল থেকে টানা 6 বছর ভারতে ছিলেন হাসিনা। 1981 সালে তিনি বাংলাদেশে ফেরেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বাংলাদেশের মাটিতে সেনা শাসনের বিরুদ্ধে শুরু হয় আওয়ামী লীগের আন্দোলন, নেতৃত্বে শেখ হাসিনা। 1996 সালে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন মুজিব কন্যা। 2001 সালের ভোটে হেরে যান। 8 বছর পর
2009 সালে ফের প্রধানমন্ত্রী, 2009 থেকে টানা 15 বছর ক্ষমতায়। 2024 সালের জানুয়ারিতে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন হাসিনা। এর 6 মাসের মধ্যেই উত্তাল বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয় মুজিব কন্যাকে। এবারও তার ঠিকানা ভারত। 1981 সালে এই ভারত থেকে ফিরে রাজনৈতিক জীবনে উত্থান ঘটে হাসিনার। এবার কি হবে? আমরা আওয়ামী লীগ, আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছি, আন্দোলন করে গণতন্ত্র ফিরে এনেছি। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। নিউজ 18 বাংলা। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে কড়া আক্রমণ মোহাম্মদ ইউনূসের। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ। হাসিনা দেশ ছাড়াই সবাই খুশি দাবি করছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। It's a celebration now all over Bangladesh that she has left. Now they're free from her. This was something that they're hoping someday will happen. The students made it happen. Demonstration became uglier and uglier because government wanted to shoot at them. They did shoot them, they killed them, continued with them, and then they brought paramilitary. Still, students become larger and larger in number. Now she had to leave the country because of the things that she have done over years. And this is the failure of democracy. She didn't want democracy to be in Bangladesh. She had fake elections, never had a real election like we had in the 16th of December in 1971. The similar situation is going on all over the country. This is a new liberation that they feel they have. So that was the cure for Bangladesh, have a caretaker government so that they can have a fair and transparent election. আর এমন পরিস্থিতির মধ্যে যে খবর সামনে উঠে আসছে, বাংলাদেশের সম্ভাব্য নতুন মন্ত্রিসভা, ইউনূসকে মাথায় রেখে নতুন মন্ত্রিসভা কেমন হবে বাংলাদেশের তদারকি সরকার, জানাচ্ছেন নেটওয়ার্ক 18 এডিটর-ইস্ট বিশ্ব মজুমদার। বাংলাদেশের নতুন মন্ত্রিসভা আপাতত তৈরি হয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট যে বলা হয়েছিল যে পুরনো সরকার ভেঙে দিতে হবে, পুরনো সরকার ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন সরকার তৈরি হয়েছে। নতুন সরকারের দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। তিনি হচ্ছেন পররাষ্ট্র, জ্বালানি এবং যোগাযোগ দপ্তরের মন্ত্রী। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, মতিউর রহমান তিনি হচ্ছেন তথ্য এবং টেলিযোগাযোগ মন্ত্রী। ব্রিগেডিয়ার সাখাওয়াত তিনি হচ্ছেন স্বরাষ্ট্র, প্রতিরক্ষা এবং গণপূর্ত দপ্তরের মন্ত্রী। অর্থাৎ হোম এবং ডিফেন্স তুলে থাকছে ব্রিগেডিয়ার সাখাওয়াতের হাতে। ডক্টর দেবপ্রিয় তিনি হচ্ছেন অর্থ, বাণিজ্য এবং শিল্পমন্ত্রী। ডক্টর শাহদিন মালিক তিনি হচ্ছেন আইন ও সংসদ এবং নৌমন্ত্রী। ডক্টর বদিউল আলম তিনি হচ্ছেন পাট, বস্ত্র, কৃষি এবং খাদ্যমন্ত্রী। সৈয়দা রেজওয়ানা তিনি হচ্ছেন মহিলা, শিশু, সংস্কৃতি মন্ত্রী। ডক্টর আসিফ নজরুল তিনি হচ্ছেন শিক্ষা ও তথ্য প্রযুক্তি মন্ত্রী। মেজর জেনারেল মনিরুজ্জামান তিনি হচ্ছেন প্রাণী সম্পদ মন্ত্রী এবং প্রজেক্ট চাকমা তিনি হচ্ছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী। ডাক্তার পিনাকি তিনি হচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং ডক্টর বদিউল তিনি হচ্ছেন পরিকল্পনা ও ধর্ম মন্ত্রী। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, বাংলাদেশে যে তদারকি সরকার তৈরি হতে চলেছে যে হচ্ছে, তার মোটামুটি ভাবে এইভাবে দপ্তর তারা বন্টন করার প্রক্রিয়া শুরু করেছেন এবং ডক্টর ইউনূসকেই মাথা করা হচ্ছে। ডক্টর ইউনূসই দায়িত্ব নিচ্ছেন, সেরকমই খবর আসছে। আন্দোলনকারী ছাত্রদের সরকারের জন্য রূপরেখা, ছাত্রদের দাবি নিয়ে বঙ্গভবনে আলোচনা। কি কি দাবি হয়েছে আন্দোলনকারীদের, জানাচ্ছেন নেটওয়ার্ক 18 এডিটর-ইস্ট বিশ্ব মজুমদার। তাদের কাছে কয়েকটা প্রস্তাব রয়েছে। এক, যে সরকার নির্বাচিত হবে, সেই সরকারের মেয়াদ হতে পারে 3 থেকে 6 বছর। 2, মেয়াদ শেষের 3 মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা। 3, পার্লামেন্ট ভেঙে দিয়ে 6 আগস্ট অর্থাৎ আজ সন্ধ্যের মধ্যেই সরকার গঠন। 4,
প্রধান বিচারপতির অপসারণ, পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ। 5 আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো 3টি বাহিনী বাদে, অর্থাৎ স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা। 6 নির্বাচন কমিশন পুনর্গঠন। 7 সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল। 8 সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল। 9 ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। 10 জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা করা। 11 বিগত 15 বছরের দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা শ্বেতপত্র প্রকাশ, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী শান্তি যারা ছিলেন তাদের প্রত্যেককেই বিচারের আওতায় আনা। এবং 12 দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন। এই সমস্ত দাবি দেওয়া এবং সদস্যদের নাম নিয়ে এই মুহূর্তে বঙ্গভবনে আলোচনা চলছে। আলোচনা যদি ফলপ্রসূ হয় তাহলে আগামী কয়েক ঘন্টার মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করতে পারে।